নিজের দিদির সাথে সম্পর্কটা কেন ভালো হবে না বা কেন ভালো হয়নি বা কেন ওয়াই আর মাঝখানে ওই ফুল গাছ আর কাদামাটি লেবু গাছ দেখিয়ে যে ছোট্ট একটা কথা পুশ করা হলো, আহ, এটা কে করালো? তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো তারপরে গুড গুড আফটারনুন ফ্রেন্ডস, জাসীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। শুভদাও একটু ভালো আছে। হ্যাঁ, শুভদা মানে সকালবেলায় আমি দেখছি মোবাইল ঘাঁটছে, বসেছে। আর আমি বলি না, শুভদার শরীরটা খারাপ আর ভালো মন্দটা আমি বুঝতে পারি, ওনার এই ঠোঁটের কালার ভীষণভাবে চেঞ্জ হয়। আমি তোমাদেরকে একবার ভিডিও করে দেখাবো, উনি যদি চাইতো। যখন প্রচণ্ড অসুস্থ হয় একদম ব্ল্যাক হয়ে যায়, আর যখনই উনি একটুখানি সুস্থর দিকে আসে তখন ধীরে ধীরে কালো ব্ল্যাকটা কেটে গিয়ে একটা রেডনেস চলে আসে। আর বলেছি তোমাদেরকে অনেকবার যে ওনার ঠোঁট কিন্তু ভীষণ মানে একদম টকটকে লাল গোলাপের মতন। ইয়াংকালে তো আরও ছিল, এখন একটু কমে গেছে লাল ভাবটা, এখন একটু কালচে তো এসেছে, বয়সের ভার, আর কিছু না। এই কারণে তো অনেকে হ্যান্ডসাম আঙ্কেল বলে ডাকে, কারণ আঙ্কেল সত্যিই হ্যান্ডসাম। একটা টাইমে এতটাই হ্যান্ডসাম যে ওনাকে ওনার ফ্যান বেস মানে মহিলা ফ্যান বেস প্রচুর ছিল। আর স্টেজে পারফর্ম করতো, আমি বলেছি যে গান গাইতো। একটা সময় তো এরকম মোবাইল সবার হাতে হাতে ছিল না, তখন ফাংশান হতো, এই যে যে কোনো পুজো যে কোনো বিষয়ে ফাংশান হতো, অর্কেস্ট্রা আনতো, এইগুলোর একটা করে প্রোগ্রাম থাকতো। তার ভেতরে লোকাল ছেলেপিলে নিয়েও প্রোগ্রাম থাকতো। তাই লোকালের ভেতরে সুব্রত মজুমদার গান গাইবে না এরকম হয় না। আর আমাদের মানে প্রত্যেকটা মানুষকে কিন্তু ওই গান গেয়ে গেয়েই ক্যাপচার করেছে। তো চলো আজকের বিষয়, মূল বিষয় হচ্ছে, যাক আমাদের কিন্তু জয় হয়েছে। হ্যাঁ, সত্যের জয় হয়, সত্য কোনোদিন চাপা থাকে না। আর মেন প্রবলেমই যে ওইখান থেকে এসেছে, যে এটাও তোমাদের কাছে আজকের ডেটে ক্লিয়ার, আরও পরিষ্কার হবে, আরও এত সুন্দর সুন্দরভাবে পরিষ্কার হবে যে আমি বলবো না, ওরা বলবে, তারপর আমি সেটাকে সুন্দরভাবে ক্লিয়ার করে দেবো যে আসল ঘটনাটা কী, কতটা ওরা জল মেশাচ্ছে আর কতটা এর ভেতরে সত্যতা আছে, সেটা তোমাদেরকে ধীরে ধীরে আমি ক্লিয়ার করে দেবো। তবে এটা একদম ঠিক কথা বলেছে যে আমাদের ওই উড়ো ছাই যেন কোথা থেকে এসে একটা সাজানো, সুন্দর সাজানো বাগানটাকে একদম ছারখার করে দিল না। তবে আমরা তো আজকে শুনলাম, সুন্দরভাবে শুনলাম স্ট্রাগল করা উড়ো ছাই, মানে উড়ো ছাইও ভীষণ স্ট্রাগল করেছে। আর যে বলতে বসেছে সেও প্রচুর স্ট্রাগল করেছে হয়তো। স্ট্রাগল অ্যাকচুয়ালি মাটি কেটে স্ট্রাগল করা কাকে বলে সেটা জানে না তো। বাপের মোটামুটি জমি জমা রয়েছে, আর সেখানটায় বসে থেকে স্থায়ী, প্রথমত বাপের দেয়া জমি জায়গা আছে, বাপের দেয়া একটা মাথার ওপর ছাদ আছে, আর কোনো কাজ না থাকলেও লেবারের মতো কাজ করে খেটে চাষাবাদ করেও নিজের মোটামুটি ডাল ভাতের রোজগারটা হয়ে যাবে। ডাল ভাত, পাশে একটা মানে যে কোনো, তোমরা জানোই যে খাওয়া দাওয়ার বিষয়টা কীরকম। আমি আমি মুখে কিছু বলবো না, ভীষণ মাটির সাথে মিশে থেকে ওরা খাওয়া দাওয়া করে, যে এমন নয় যে খুব আহামরি খাওয়া দাওয়ার চাহিদা আছে, যে যার আছে সে অন্য জায়গায় আছে, আর যাদের খাওয়া দাওয়ারও সেরকম আহামরি চাহিদা নেই তারা কিন্তু তাদের মতন আছে। আমি পরিষ্কার করে খুলে না বললেও তোমরা বুঝে নেবে, বুদ্ধিমানদের জন্যে ইশারায় কাঁপিয়ে আজকে আমার ভাইও কিন্তু বলেছে কাদা দেখাতে দেখাতে বুদ্ধিমান, বাকি তো তোমরা বুদ্ধিমান, বুঝে নেবা। হ্যাঁ, ওটা আমি ছিলাম না, না তোমার লিস্টের ভেতরে অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমি জানি আমাকে গুতিয়ে তোমার ওই লিস্টে ঢোকানো হবে, কারণ আমি আমি এতটুকু তো মিশে তোমাদেরকে চিনে জেনেছি যে যদি কোনো রকমের মন কষাকষি হয়ও না, ওরা কোনো খবর বাইরে আনতে চায় না। না, এটা ওদের ভেতরে একটা সবথেকে বড় গুণ, যেটা বলবো যে ওরা চেপে রাখতে জানে যে কোনো বিষয়ে। এই যে কাকিমাকে এত ব্লেম দেওয়া হয়েছিল, ব্লেম দেওয়ার পরও কাকিমা কিন্তু মুখে একদম তালা চাবি এঁটে চুপ, বলে চুপ থাকার, বোবার শত্রু নেই, এইটা ওরা খুব ভালো করে মানে যে বোবার শত্রু নেই। এটা কখনোই এই মাঝখানে ওই ফুল গাছ আর কাদা এলো না, রাস্তার মাটি কাদা যে সিনটা এলো, সেটা ছিল না, সেটাকে পুশ করা হলো, যে কোনো ব্যাপারে পুশ করা হলো। বাকি তো তোমরা বুদ্ধিমান, দেখো ও তো বলেই দিয়েছে তোমরা বুদ্ধিমান, আর আমিও জানি তোমরাই বুদ্ধিমান। তোমরা ডে 1 থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা জিনিস তোমরা জানো, তোমরা বুদ্ধিমান। তবে হ্যাঁ, আমি মানে কোর্ট উকিল
মানে উকিল মারফত আমি আমার দেশদ্রোহিতা আর আমি সিন্ডিকেট এই দুটোকে ক্লিয়ার করবই করব, যে কোনো প্রকারে। এর জন্য বললাম না, যা করতে হয় করব, যে আমি অ্যাকচুয়ালি কতটা দেশদ্রোহিতা করেছি আর আমি কিভাবে সিন্ডিকেট করেছি, এটা আমি আমাকে ক্লিয়ার করার জন্য, আমি আমাকে নিজেকে, ওই যে অনেকে আছে না, দুইয়ে খেতে গেছিলো, দুইয়ে খেতে গেছিলো, আর ওকে ভাঙিয়ে অনেক কিছু করার প্ল্যান পরিকল্পনা করা হয়েছিল। তো সেটা আমি অবশ্যই ভালো মানে বেশ, যে এইসব বিষয়গুলো বুঝবে, একটা বড় মাপের উকিল না, আমি একদম ওই চুটচাট কাউকে ধরবো না, একদম ধরলে একটা ভালো বড় মাপের উকিল ধরবো, যাতে যাই হোক, দেখো মান সম্মানটা পয়সা দিয়ে কেনা যায় না, তাই না? মান সম্মানটা পয়সা দিয়ে কেনা যায় না, আর পয়সার কাছে ওটা কিছু না। তা আগে আমি আমার এই সিন্ডিকেট আর দেশদ্রোহিতা এই দুটোকে ক্লিয়ার করব এই ওয়াইটির পর্দায়, যেখানটায় আমি অনেক কষ্ট করে ভালোবাসা দিয়ে, শুধুই আমার পিছনে বড় ভালো ব্যাকগ্রাউন্ড নেই যেটার দ্বারা আমাকে কেউ চিনেছে, আমাকে আমার জন্যই মানুষ চিনেছে আমার ইয়েতে। আরেকজন বললো না, কারোর কমিউনিটিতে উঠে আমাকে চিনেছিল, একটা আমাদের পাতাকোর মাতাল বলেছিল, সেখানে 5খানা নাম ছিল, হ্যাঁ 5টা নাম ছিল, একটা নাম ছিল না, যে আমরা কমিউনিটিতে একটা ছবি দিই না, সে একটা লেখালেখি করে এটাকে স্ক্রিনশট মেরে একটা 5টা নাম দিয়েছিল, লাস্ট নামটা আমার ছিল, তার উপরেও 4টে নাম ছিল, সেই 4টে কিন্তু ওয়াইটিতে নেই। এই লাস্ট একদম নিচে একদম ক্ষুদ্র করে একটা সীমা, জাস্ট সীমা বলে লেখা ছিল, সে যে কমিউনিটিতে তুলেছে সেও নেই, আর যার আরও যে 4টে নাম তুলেছিল তারাও নেই। ওই লাস্ট লাইনে যে জাস্ট সীমা বলে একটা চ্যানেলের নাম তুলেছিল সেটা আছে। এই জাস্ট সীমার নামটা তোলারও পেছনে একটা বড় কারণ আছে। সেই সময় অন্ধরমহলের এগেনস্টে কেউ কথা বলবে ভাবতেই পারবে না, পেছনে পেছনে ফোনাফুনি করে এ ওকে বলছে, ওকে বলছে, সবাইকে বলছে, কিন্তু এই ফ্রন্ট ক্যামেরায় অ্যাকচুয়ালি ওনার আসলিয়াতটা কেউ তুলে ধরবে এই ক্ষমতাটা কারোর ছিল না। পেছনে বিশাল লড়াই চলছিল, ফোনে বাড়িতে মানে এক ইউটিউবার আরেক ইউটিউবারকে ফোন করে, দেখেছি শেষ কী অবস্থা, সত্যি এই করা যায় না ওই করা যায় না, অনেক বলেছে, কিন্তু এই ক্যামেরা খুলে প্রত্যেকটা দর্শককে ওর আসল চেহারাটা কেউ দেখায়নি, আমি দেখিয়েছিলাম। সেই সময়ও উমেন পাওয়ার, তো ওমেন পাওয়ারটা আমি দেখেছিলাম, সেই পাওয়ারটা দেখেই সে মুগ্ধ হয়ে 4-5টা নামের ভেতরে লাস্ট নামটা খুদে একদম না, লাস্ট নামটা আমার ছিল, যে আজকে তোমাদের কাছে আছে না, বলছিল তো প্রথম পিছনের ইতিহাস আমি তোমাদেরকে কিছুটা মনে করিয়ে দেবো। তো এইবার দিদির সাথে সম্পর্কটা কি ঠিক করে নেওয়া যায় না? আবারও বললাম, একটু ইতিহাস তোমাদের কাছকে বলবো। দেখো, বাইরের লোক কেন যাবে? প্রথমত, কোনো বাড়ির ঝামেলায় বাইরের লোক কেন যাবে? যখন বাড়ির লোক ঝামেলা দেখে তামাশা দেখে হাততালি দেবে আর মজা নেওয়ার জন্য তাড়িয়ে খাবে, দেখ কর্মা ইজ ব্যাক, ওর দিদি বলেছিল দেখ কর্মা ইজ ব্যাক, তোরা আমাকে বদনাম করেছিলি, আজকে তোরা বদনাম। ওর দিদি সেই সময় মানে ইলিশ মাছের পাতুরি দিয়ে সুন্দর করে ভাত মেখে খাচ্ছিল আর তাড়িয়ে করছিল, আর ওরা চোরের মতো লুকিয়েছিল, ক্যামেরা খোলার তো সাহসই ছিল না। কী হয় কে আসছে বাড়িতে, কে আসছে, কেউ চলে এলো না তো, একদম চোরের মতো গা ঢাকা দিয়েছিল। আমি বলছি না, তোমরা সব জানো, আমার মুখের কথায় কেন বিশ্বাস করবা? 2 বছর পুরনো পিছনে চলে যাও, আগস্টের 23-এর ভিডিওগুলো, 2023 আগস্ট মাসের 15 তারিখের পরের থেকে ভিডিওগুলো দেখো, সব বর্তমান। আমি কিচ্ছু বলবো না, আমি তো 2 নম্বরই, আমি তো মিথ্যেও বলতে পারি, আমি তো নিজেকে বাঁচিয়েও কথা বলতে পারি, তাই আমি বলবো না। তোমরা চোরের মতো নিজেরা লুকিয়েছিল, তবুও ওর নিজের দিদি, ওর ব্লাড কানেকশানের দিদি, সেই দিদি কিন্তু একবার ফোন করে খোঁজ নেয়নি, বলেনি যে কিরে ভাই তুই এত বড় বিপদে, ঠিক আছে যা হয়েছে, দিদি ভাই বোনের ঝামেলা হতেই পারে, প্রত্যেকটা পরিবারে, দেখ আমার নাক চুলকালে রাগ করবে না, প্রত্যেকটা পরিবারে ভাই বোনের অশান্তি হবে না তা হয়? আমি তো বললাম তো, এমন মারামারি বেঁধেছে, আমি চিৎকার করছি, পাড়ার লোক চলে এসেছে, তার ভেতরে আবার সুব্রত বাঁচাতে গেছে, ওদেরকে বাঁচাতে গিয়ে সুব্রতরও হাত পা কেটেছে, মানে মারামারি, বিভৎস মারামারি, মাম্পির আর অর্কর, সে মানে রান্নাঘরের তরকারি কোথায়, আমার নাক থেকে ফুল ছিটকে কোথায়, মানে এমন মারামারি, তার আধ ঘন্টাও যায়নি, ভাই বোন গলা জড়াজড়ি করে কান্না, দিদি আর ভাই বোনের মারামারিতে দিদির কানের বেঁকে গেছে, আমার নাক চেপে চলে গেছে, আমাদের কথা ভুলে যাও, বাবার কোথায় হাত কেটে গেছে, সেই বাবার রক্ত বেরোচ্ছে, সব আলাদা, আবার দাদি বোন গলা জড়ি করে সেই কান্না,
সেই দিন থেকে মাম্পি অর্ক প্রতিজ্ঞা করেছে ও দিদির মানে এরকম ঝগড়া লাগলে ও কোথাও বাইরে চলে যাবে, তবু দিদির সামনে দাঁড়িয়ে থাকবে না। মানে ও দিদিকে খুবই ভালোবাসে, দিদিও ভাইকে খুবই ভালোবাসে। অ্যাকচুয়ালি আমার পরিবারটা খুব ছোট, মানে আমাদের 4টে মানুষ, এমনি বড় পরিবার, কিন্তু এইখানে এই 4টে মানুষের মাম্পি অর্ককে খুবই ভালোবাসে, অর্কও দিদিকে খুবই ভালোবাসে, আবার বাবাকেও আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে, আর মাকে কেন বাসে না বাসে নাই বা বললাম, আর সুব্রত মজুমদার তার বউকে কেমন ভালোবাসে সেটাও আবার নাই বা বললাম। আর আমি তো ভালোবাসি না কাউকে, আমি কাউকে ভালোবাসি না, আমি আমাকে ভালোবাসি। তাই এইখানটায় ভাই বোনের ঝগড়া হতেই পারে, ওদের দিদি ভাইয়ের ঝগড়া হয়েছে, কোনো এক সময় হয়েছে, যা হয়েছে চুলোচুলি হয়েছে, রাগারাগি হয়েছে, যাই হয়েছে, কিন্তু ভাইয়ের এত বড় বিপদ যেখানে ভাইয়ের বউ অন্য পুরুষ নিয়ে বেরিয়ে গেছে আর ভাইকে কেসের মালা পরিয়ে দিয়ে গেছে, দুনিয়ার কেস, যেখানটা ভাই মুখ লুকিয়ে বেড়াচ্ছে যে কি করবে, কখন কি হয় না হয়, কি করবে, ছেলে নিয়ে কোথায় যাবে, কোথায় লুকাবে। একটা বদনাম, প্রথম বদনাম হচ্ছে ওরা প্রথম ওর মেয়ের কন্যা সন্তানকে কাছে রাখিনি, সেই বদনাম হচ্ছে ওরা মেয়েদেরকে দেখতে পারে না, আর সেটাকে ঢাল করেছে ওর বউ যে এরা মেয়েদেরকে পছন্দই করে না, যেমন নিজের মেয়েকেও পছন্দ করেনি, তাড়িয়ে দিয়েছে, তেমনি আমার ওপরেও অত্যাচার করে, আমাকে আমি কি খাবো না খাবো আমার কোনো দিকে এরা খেয়াল রাখতো না, একদমই আমায় পছন্দ করতো না, ওরা ওদের পছন্দেই চলতো, ওরা ওদেরকে ভালোবাসে। আমি কোনো মতেই বাড়িতে রয়েছে, আমাকে দিয়ে শুধু খাটিয়ে ভিডিও করায়, আমাকে দিয়ে ভাঙিয়ে খায়, কিন্তু কোনো কিছুতে আমার অধিকার নেই, এটা ওর বউ লোকের কাছে হাইলাইট করে বেরিয়ে গেছে, যেটা ওর প্রেমিককে ও এইসব কথাগুলোই বলেছে যে আমাকে এরা ভালোবাসে না, শুধু ভালোবাসে আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি, আমার একটা ফেস ভ্যালু আছে, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি, আর এই কারণে জাস্ট, নাহলে ওর সঙ্গে আমার সেই ভালো সম্পর্ক। এই কথাগুলো শুনেই ওই এর ওয়াইফের প্রেমিক মন মজে গেছিলো বা একটু উইক হয়ে গেছিলো, তো এইটা আমরা সবাই জানি। সেইখানটায় ও নিজের দিদি এসে বলেনি যে কি হয়েছে, এটা কি, যা হয়েছে হয়েছে, যা করেছে, এই বাড়ি ঢোকো বউ, কী চাইছো তোমরা, চাপ গে লাল করে দেবো। ওর দিদি এটা কিন্তু ওইখানে বসে একবার বলেছিল যে আমি সব দেখছি, সব জানছি, আর আমি যদি ইচ্ছা করতাম, আমার যদি ইচ্ছা থাকতো বা আমি যদি ইচ্ছা করতাম, ওইখানে বসেই সব কটাকে থেট দিয়ে ঠিক করে দিতে পারতাম, কিন্তু করেনি, ওর দিদি এটা করেনি ওর জন্যে। এবং 5টা দিন, বিগত 5 দিন ও যে মুখ লুকিয়েছিল, কোনো দিন ফোন করে ওকে জিজ্ঞেস করেনি যে তোরা কোথায় আছিস, তোরা কি বেঁচে আছিস, না তোরা পটলডাঙ্গার টিকিট কেটেছিস, এই বাবু কেমন আছে, এই রকম তোদেরকে থানা পুলিশের ভয় দেখাচ্ছে, তোর আমাদের বাবু সুস্থ আছে তো, মা কেমন আছে, তুই কেমন আছিস, দাঁড়া তোদের এত বড় বিপদ, তোদেরকে কেস দেবে, দাঁড়া আমি এক্ষুনি পৌঁছাচ্ছি, সেটা করেনি ওর দিদি, ব্লাড কানেকশানের দিদি, একই মায়ের পেটে ছিল সেই দিদি, বরং ও 498 কেস যখন দিচ্ছিল, দিদি নিজেকে বাঁচানোর জন্যে একটা লাইভ করেছিল, যেখানটায় বলেছিল তোরা খারাপ, তোরা যারা তোদেরকে ভালোবাসে, যারা তোদেরকে জায়গা দেয়, যারা তোদের জন্য লড়াই করে, তাদেরকেই তুই ছোবল মারিস, ওদেরকে বলেছিল। আমাকে তো বলেছিলই যে তুই যাকে ভালোবাসছি বা যাকে ঢুকতে দিয়েছিস সেও একটা দিন তোকে ছোবল মারবে, আমি কিন্তু এখনও ছোবল মারিনি না, আমি প্রতিদিন বলেছি, প্রত্যেকটা মুহূর্তে বলেছি, আর এই ইউটিউব সাক্ষী, যখন এরকম প্রবলেম এসেছে ও আমার এগেনস্টে গেল, আমি যাইনি, আমি ক্যামেরা বন্ধ রেখেছি, আমি লাইভ করেছি, মজা করেছি, আড্ডা মেরেছি, ইয়ার্কি মেরেছি, ফাজলামো মেরেছি, সব করেছি, কিন্তু আমি ভিডিও করিনি না। হ্যাঁ, কষ্ট লেগেছিল, একটা ভিডিওতে কেঁদেছিলাম, আমার কান্নাতে তো ওর পুরো ব্রিজ ভেঙে গেছে। তাহলে ও কি ব্রিজটা তৈরি করেছিল কিভাবে, বালি দিয়ে, যে আমার চোখের জলে ওর ব্রিজ ভেঙে যাবে, তার মানে ওই ব্রিজটা কংক্রিট ছিল না, ভিত যেটাকে বলা হয়, আমি ব্রিজই বলি, ভিতটা কংক্রিট ছিল না, সে কারণে আমার চোখের জলে ভুসভুসে হয়ে ভেঙে গেছে, এটা সবাই বলে, কিন্তু আমি কেঁদেছিলাম কেন সেটা সবাই জানে। তারা আমার মেয়ে ফোন করছে, এখানে কিন্তু আমি অনেকক্ষণ নেই, শুভদার মানে ওষুধ একটা নিমোলাইজিং করানো হবে, সেই নিমোলাইজারের সব প্রেসক্রিপশনের ছবি পাঠালাম, তারপরে পালমো কেয়ারের একটা মিল্ক আনতে দিয়েছিলাম মাম্পিকে, সেটা অর্ডার দিয়ে এলো অনেকক্ষণ, তারপর শুভদাকে একটু দেখলাম,
স্বামী আমার একদম ফিট হয়ে বসে একবার মোবাইল ঘাঁটছে, মানে দুর্বল আছে, কিন্তু যেটা আমি কালকে দেখেছিলাম মানে এখন মানে আমার স্বামী একটু বসে আছে মোবাইল ঘাঁটছে মানে ঠিক আছে, যখন ও আমার সঙ্গে ঝগড়া করবে মানে একদম ফিট। সুব্রত মজুমদার যখন আমার সঙ্গে পুরো দমে ঝগড়াঝাটি শুরু করে দেবে মানে একদম সে চাঙ্গা, ফিট অ্যান্ড ফাইট, একদম ঝগড়া করার জন্য রেডি। চলো আমরা যে দিদির গল্পটা করছিলাম সেখানে ফিরত আসি। তো সেই সময় তোমরা সবাই দেখেছো, একদম বরং 498 থেকে বাঁচার জন্য ওর দিদি কি করলো, নিজেকে সেফ সাইড করলো এদের কাঁধে বন্দুক রেখে। সত্যি বলে নেমো খারাম, বেইমান, আমি মা কালীর দিব্যি বলছি, আমি নিজের মানে ওই মানুষ অন্তপক্ষে বুকের ভেতরে একবার হলেও চিন্তা করে, একবার হলেও চিন্তা করে। তা আমার চোখের জলে কেন ভাসবে? মানুষ দেখেছে আমি কি করেছি আর কি করিনি। নিজে করে বললেই না, আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, এই সংসারে বড় হওয়াটা না অনেক কঠিন কাজ। আমার চোখ থেকে জল তখন সত্যি বলছি মনের কষ্টে বেরিয়েছিল, কিচ্ছুতে না। আর আমি কাকু কাকিমাকে কথা দিয়েছি যে যাই হয়ে যাবে, যেমনই হয়ে যাক গা, হয়তো মনোমালিন্য হলেও হতে পারে, কিন্তু কখনো না আমি এই এটা কেন করলো, ওটা কেন করলো, বা এটা দেখা গেল ওটা দেখা গেল, এগুলো নিয়ে আমি ভিডিও করিনি বা আমি করতেও চাই না। আমি চাই যেভাবেই হোক ওর ভালো হোক, ওর চ্যানেলটা গ্রো হোক, কিন্তু ওকে যে পথে টেনে টেনে মানুষ নিয়ে যাচ্ছে ও হয়তো যেতে চাইছে না। আমি জানি ওরা ঝুট ঝামেলা, অশান্তি, ক্রিটিসাইজ, কাউকে খোঁচাখুচি, এগুলো ওরা কিন্তু করে না, পছন্দও করে না, করতেও চায় না। অনেক ভীতু, ও নিজেকে একটু সরিয়ে রাখতে চায়, নিজেকে একটু সরিয়ে রাখতে ভালোবাসে। মাম্পির হাতে সংসারে কিছুটা দায়িত্ব গেছে, মানে বাজার হাট, বাবার ওষুধপত্র, কালকে সন্ধ্যেবেলায় গিয়ে সবজি বাজার করে এনেছে, কারণ সকালবেলায় চন্দনা ঢুকে যাবে, ও ঘুম থেকে উঠতে পারবে না। এখন বাবার মেডিসিন, ফল এগুলো আনছে, ফোন আমাকে করতেই থাকবে। মা ছাড়া এরা একটা পাও চলতে পারবে না, বলে দিয়েছি, তবু জায়গায় গিয়ে ফোন করতে হবে। সেরকমই মানে যেটা বলছি বারবার, সরি একটু কথা একটু হয়ে যাচ্ছে। তা সেখান থেকেই যে ওরা এই সব জিনিসের থেকে নিজেকে দূরে রাখে। আমি ওদের সাথে যে মিশেছি না, ওরা কাউকে পোক করা, ওরা একদম বলে না বোবার শত্রু নিয়ে, আমি শুরুতে বলেছি, ওরা এই পন্থাটাকে ধরে রাখে যে বোবার শত্রু নেই, আমি বলবো না, আমাকে কেউ ইয়ে করবে না। খুব যে কন্ট্রোভার্সি ওরা পছন্দ করে তা নয়, একদমই। ওরা খুব যে কন্ট্রোভার্সি পছন্দ করে, কন্ট্রোভার্সি যত হবে তত ভিউজ বাড়বে, এগুলো কিন্তু ভাবে না। মানে একটু আতুষে টাইপের আছে, মানে মানুষের কটু কথা ওরা নিতে পারে না, মানে এটাকে কম পছন্দ করে যে মানুষ ওদের করে। কাকু খুবই মানি মানুষ, কাকিমা ভীষণ শান্ত, উনি হচ্ছে ধীর স্থির, দরকার নেই অশান্তির, দরকার নেই চুপ থাকি, অশান্তির দরকার নেই চুপ থাকো, এরকম। সেই জায়গায় এই যে মাঝে মাঝে যে একটা পিঞ্চ, একটা খোঁচা, এটা কিন্তু কি ওর ইচ্ছায় করে না, একদমই করে না। এই যে ওর কিন্তু ভিডিওটা, যে Q&A ভিডিওটা কিন্তু নিট অ্যান্ড ক্লিনই বানিয়েছিল, কিন্তু ওই মাঝখানে একটা পুশ করা হলো আমায়, পুশ পুশ বেবি, পুশ বেবি, পুশ বেবি, পুশ বেবি, পুশ 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 পুশ। এই যে বেবিকে পুশ করানো হলো, তখন বেবি কী করলো, ওই লেবু গাছ, ফুল গাছ, কাদা দেখিয়ে কি করবে, ওরও টুটি বাঁধা, যেটা অনেকটা আমার বাঁধা ছিল, কিন্তু আমি দেখছি না, এ অতিরিক্ত নেওয়া যাচ্ছে না। এই ভুলভাল বকে, নিজে ভুলভাল বকবে, নিজে ভুলভাল একটা সিচুয়েশান ক্রিয়েট করবে, দিয়ে আবার নিজে চট করে আবার সব কিছুকে ছেড়ে নিজে সেফ সাইড কেটে যাবে। ও না নিজের কথা মতন ইনজেক্ট করে, নিজের কথা মতো কাটা দিয়ে কাটা তোলে, নিজের কথা মতন মানুষকে টোপ ফেলে, গিলে নিলি, দুজনা পার্টনার হয়ে গেলে, আর যদি না গিলিস তাহলে টোপ ফেলেছি, মানে এইগুলো আমি শুনতে কান একবারে ঝাঁদা বাঁধা হয়ে গেছে। তো সেখানে দিদি ভাইয়ের সম্পর্কটা আমি তোমাদেরকে একটু হলেও ক্লিয়ার করতে পেরেছি, যে জাস্ট ফর ওর দিদি নিজেকে বাঁচানোর জন্য 498 কেসের ভেতরে যাতে ওনার নাম না থাকে, যখন ঠিক 498 কেসটা দেবে তার আগেই ওর দিদি লাইভটা করে প্রত্যেকটা মানুষের কাছে বুঝিয়ে দিয়েছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওরা আমার কেউ না, ওদের কারণে আমার ফোন নাম্বার
বাচ্চার জন্মদিনেও কিন্তু নেমন্তন্ন করার জন্য ফোন করেছিল, এবং আমি বলেছিলাম অবশ্যই যে ফোন করো, নেমন্তন্ন করো, দরকার পড়লে কাকু গিয়েও ছিল ওর মামার বাড়িতে, মামাদের ফ্যামিলিকে। যেদিন সত্যিকারে ওদের নিজের ফ্যামিলি, মামার বাড়ির কেউ আসেনি মনে হয়, যতদূর মনে হয় ওরাও কেউ আসেনি। ওদেরও সেই সময় কি কাজ পড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, অনেকে আসেনি, কারণ ওই যে বড় দিদিকে খুশি করার জন্যে আসেনি। আমি কিন্তু ছোবল মারিনি, ওর দিদি কিন্তু ছোবল মেরে পরিষ্কার করে দিয়েছিল জনসমক্ষে, এরা হচ্ছে নাকধারী অজগর, এদেরকে যতই তোমরা উপকার করো, যতই তোমরা ওর পাশে থাকো, যত ওদের জন্যে ভালো কিছু করো না কেন, ছোবলও তোমাদেরকেই মারবে। ওর দিদি বলেছিল, ওই দিদি বলেছিল যে আমি এদেরকে অন্নের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমাকে ছোবল মেরেছে। তেমনি ওই ছোট্ট বাচ্চা মেয়েটাও এদের অন্নের ব্যবস্থা, অন্ন মানে ভাতের ব্যবস্থা করে দিয়েছে, সেই মেয়েটাকেও ছোবল মেরেছে। তাই এরা পৃথিবীর কারণ নয়, ওর নিজের দিদি বলেছে, আমরা বলিনি। আমি আজও বলছি, আমি যতদিন মিশেছি, যতদিন দেখেছি, যতদিন চলেছি, ওদের ভেতরে একটা মনুষ্যত্ব ব্যাপার আছে, এটা আমি দেখেছি। কাকুর ভেতরে উনি একটা জেন্টলম্যান একদম, এটা ওর দিদিও বলেছে যে আমার বাবু ভীষণ গুণী একজন মানুষ, কিন্তু উনি সেটাই করে, উনি ওনার মন মর্জির মালিক, ওনার মন যেটা চায় উনি সেটা করে, ওনাকে আবার এরা বাগে করতে পারে না, না কখনোই কাকিমা বা হচ্ছে এরা ওনাকে বাগে করার মতো নেই। উনি সেটাই বলবে যেটা ওনার মনে হবে, উনি যেটা সঠিক হবে সেটার দিকেই দৌড়াবে, তার আগে বা পিছে কোনোটাই যাবে না। হ্যাঁ, এই যে মামনের মনের কথা একটা ভিডিও করেছে, তোমরা দেখো ভিডিওটা, সত্যি বাপরে বাপ, ওটা কমিউনিটি পোস্ট যে লিখেছে, আমার মানে আমি গড়াগড়ি খাচ্ছি, দুঃখে নয়, অপোজিটটাই ধরে নাও, মানে তোর ডিম ঝুলিয়ে দেব, তারপরে সেই ডিম তোর বউকে দিয়ে, মানে মারাত্মক লেভেলের লেখা, মারাত্মক লেভেলের। তবে একটা জিনিস মরকট, তোকে বিছুটি ডলার জন্য একদম মামনের মনের কথা একাই কাফি, কাউকে কিচ্ছু বলতে হবে না, মানে কেউ কিছু বলুক চাই না বলুক, মামনের মনের কথা একেবারে ওর একবারে অন্ডকোষের মধ্যে কি করে বিছুটি পাতা, একদম তরতাজা বিছুটি পাতা, হাতে গ্লাভস পরে মানে জঙ্গল থেকে বিছুটি পাতা তুলে নিয়ে এসে ওরা একবারে অন্ডকোষকে একবারে আচ্ছা করে ঘষে মেজে মালিশ করে একবারে কমিউনিটিতে ঝুলিয়ে দেয়, দেখলাম ওরে মা গো মা। তা ওর ভিডিও থেকে একটা জিনিস, হ্যাঁ, যে এই উড়োছাই নামক বস্তুটিকে কাকু পছন্দ করে না, এটা কিন্তু এই নিয়েই বলেছিল। হ্যাঁ, আমি তো বললাম না, লাইনে অনেক সময় সবসময় থাকতাম, কিন্তু অনেক কথা আমি শুনতাম, অনেক কথা শুনতাম না, কারণ আমি আরেকটা ফোনে সিনেমা চালিয়ে দিতাম। কে রে ভাই, ওই ঘন্টার পর ঘন্টা ওনার ওই অত বক্তৃতা শুনে, তারপর আবার ওনার আমি শুনবো সেটাই, যেটা আমার শুনতে ইচ্ছা করবে, আমি বলবো যেটা আমার, যেটা বলতে ইচ্ছা করে। আমি কারোর তোতা পাখির মতো তত্ত্ব করতে পারবো না, না। সে প্রথম কয়েকবার, তাও দেখবে আমি মানে আমি আমারটাই বলেছি, একেবারে যে আওড়ে গেছি তা আওড়াইনি। তাহলে আজকে কেন প্রথম কোশ্চেনটাই ছিল যে তোমাদের কি ভাই বোনের আবার মিল করা যায় না, তা বলেছিল যে না, নিজের কাছের কিছু মানুষের জন্যে ব্যাপারটা একটু ভালো হলেও হতে পারতো, কিন্তু কাছের মানুষের রাজনীতি এর ভেতরে কি বললো একটা অনেক রকম হচ্ছে কান ভাঙচি দিয়ে, সেটা কিন্তু বাইরের কারণ না, ওর ফ্যামিলি মেম্বাররাই, মানে ওদের নিজেদের রিলেটিভরাই কান ভাঙচি মান ভাঙচি দেয়া দিই, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে। দেখো এটা তো অবশ্যই ওর দিদি যেটা করেছে এটা তো মারাত্মক লেভেলের একটা ভুল কাজ, যে ভাইকে, নিজের ব্লাডের ভাইকে দিয়ে এত টাকা উপার্জন করিয়েছে, আর ভাইকে একদম ন্যূনতম, একদম মুখের কাছে যেন হচ্ছে বাসি দুটো রুটি ছুঁড়ে দিয়েছে। দেখো প্রায় প্রতি মাসে ভাইকে, ভাইয়ের পরিবারকে, ভাইয়ের বউকে, ভাইয়ের বাচ্চাকে, ভাইয়ের মা, মানে ওরও মা, দুজনারই মা, দুজনারই বাবা, ওরও ভাই, এরও দিদি, নিজেদের ফ্যামিলির মেম্বারের প্রত্যেকটা মানুষকে দেখিয়ে মাস গেলে 2.5 লাখ 3 লাখ করে, বেশি ছাড়া কম না, 3-4 লাখ টাকা করে টাকা ইনকাম করেছে এই ভাইকে দেখিয়ে, কিন্তু ওর মুখে সামান্য 10 থেকে 12 হাজার টাকা, তাও রোজগার নেই, নাকে কেঁদে কেঁদে ছুড়ে দিয়েছে। তো সেখানটায় ও এই ভাইয়ের কাছে চোখ মেলাবে তো মেলাবে কী করে? ওর ভাইকে বিশ্বাসঘাতক বলে, আমি তো ভাবি সব থেকে বড় বিশ্বাসঘাতক ও।
ও যেটা করেছে সেটা তো একদম মানে একেবারে নিজের ব্লাড, নিজের মায়ের পেটের ভাই, তাকে একেবারে মানে দুইয়ে তুইয়ে নিয়ে চালাক চতুর আমাদের ওই টেপি, লোভী, অ্যাকচুয়ালি টেপি তো চতুর না, টেপি লোভী। ও লোভী ঠিক এদিক ওদিক থেকে, ওই লোভী তো গল্প করে এর ওর সাথে, তা ওর নিজেরই ফ্যামিলি মেম্বাররাই ওদেরকে বলতো, এই তোরা তোরা না খুব বোকা জানিস, তোরা যা পাস তোদের কিন্তু এটা নয়, তোদেরকে বিশাল ঠকায়, এর থেকে অনেক আসে অনেক, তোরা ভাবতে। তাই এখানটায় ওই ইয়ের কোনো যায় আসে না। তো ও ভাবছে কি 10-12 হাজার টাকা আমি প্রতিদিন কাজে গিয়ে 30 দিন খাটার পর 10-12 হাজার টাকা পাবো, আর সেখানটায় আমি আমার ঘরে শুয়ে বসে গড়াগড়ি করে মোটামুটি আমাকে ওই 10 থেকে 15 মিনিট দেখিয়ে যদি আমার মাসে 10-12 হাজার টাকা বা 15 হাজার টাকা চলে আসে তো কোনো ব্যাপার না। আর কোনো দোকানে 30 দিন মানে সকাল 10টায় গিয়ে রাত 10টায় এসে, এই যে সকাল 10টা থেকে রাত 10টা মানে 12 ঘন্টা ডিউটি দেওয়ার পর মাসে 10 হাজার, আর ঘরে শুয়ে বসে থেকে মাসে 10 হাজার, ও এটা পেতেই ও সন্তুষ্ট ছিল। কিন্তু অনেক লোভ কার? আমাদের টেপি। তো অনেক লোভী টেপির তো এতে সন্তুষ্ট হচ্ছে না। কেন? আমাদের ভিডিও দেখিয়ে ওরা এত টাকা পাচ্ছে, আমরা কেন করে? তাহলে যে এইটা যেমন আছে থাক, আমরা দেখি না অ্যাকচুয়ালি ইউটিউব থেকে রোজগারটা কত হয় বলে সাইডে টেপি আরেকটা চ্যানেল খুলে ফেলেছিল, যেটা এখন ওই যে ছোটো চ্যানেলটা, তারপর এখন তো প্রায় দুটো চ্যানেলই সমান সমান। তাই এটা কিনবে, সরি, ওই চ্যানেলটা খুলে এবার যেহেতু ওর ভাইরাল ফেস, সেহেতু ওই চ্যানেলেও রাতারাতি ফটাফট ভিউজ হয়ে গেছে, মানুষ দেখতে শুরু করেছে, মানুষ ভিউজ দিতে শুরু করেছে, মানুষ সাবস্ক্রাইব করতে শুরু করেছে। এইবার তো ওর দিদি বুঝে গেল, তাহলে তো আমি একবারে হাটে হাড়ি ভেঙে যাবে। অ্যাকচুয়ালি প্রতি মাসে এর ভেতর থেকে আসে কত টাকা সেটা তো ওরা বুঝে যাবে। অ্যাকচুয়ালি এরা না ফেস টু ফেস হতে কম পছন্দ করে, মানে ধরা যখন পড়ে গেছে তখন গা ঢাকা দিয়ে দেবে। ধরা পড়ে গেছে তখন ওর দিদি কী করলো, টুক করে নিজের গাটা ঢাকা দিল, ভাইয়ের সাথে একদম পুরো সম্পর্ক শেষ করে দিয়ে চ্যানেল উড়িয়ে দিয়ে তোর সাথে আর সম্পর্কই রাখবো না, মানে প্রশ্ন তোলার জায়গায় দেবে না যে আমি তাহলে তুমি তো এতদিন আমাকে ঠকিয়েছো, তুমি তো আমাকে এতদিন এই কথাটা বলেছো যে ইনকাম হয় না, রোজগার হয় না, কী করে দেবো, ইয়ে থেকে প্রমোশন ভিডিও থেকে সেভাবে টাকা পায় না। প্রমোশন ভিডিও ধরুন 3,000 টাকা, মানে প্রত্যেকটা পার প্রমোশনে 3,000 টাকা, আর ওইখান থেকে দিত 10,000 না বা 15,000 টাকা। প্রথমে 10 দিত, তারপর মানে 5 বাড়িয়ে 15, তারপরে আবার 3 বাড়াবে বলেছিল, কিন্তু 3টা আর বাড়াতে পারিনি, তার আগেই তাকদমাদম বেঁধে গেছে। তাহলে সম্পর্কটা কেন নষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারলাম। এবং সম্পর্কটা কখনো এই যে বাইরে, মানে এই যে আমরা রাউন্ড ফিগার, মানে এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য নয়, ওদেরই ফ্যামিলি মেম্বার, মানে ব্লাডের, মানে সব ওদের নিজেদের লোকের কারণেই ওদের সম্পর্ক নেই, কারণ কান ভাঙছি, এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে। এই কান ভাঙছি জিনিসটা খুব খারাপ, খুব খারাপ। আমি বারবার বলেছি যে কোনো বিষয় হলে সে প্রশ্নটা আমাকে করো, আমি ডাইরেক্ট উত্তর দেবো, কিন্তু না, যে কানাঘুষো, তবে হ্যাঁ ওরা একটু চাপা স্বভাবের, সব কথা বাইরে আনতে চায় না। এবার ওই যে ওর তো একটা সময় অসময় এসেছিলো, মানে উড়ো চাই একটা অসময় এসেছিলো, সেই সময় সাপোর্ট করেনি, বরং আমাকে ভাঙিয়ে লুটে পুটে খেতে চেয়েছিল। কি লুটে পুটে খেতে চেয়েছিলাম ভাই, একটু শুনতে চাই, কি লুটে পুটে খেতে চেয়েছিলাম? আমার সুস্থ মস্তিষ্কে, সুস্থ মাথায় আমার যেটা মনে হয় আমি সেটাই বলি, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। তোমাকে দুটো দিকই দেখিয়ে দেওয়া হয়, তোমাকে দুটো রাস্তায় বলে দেওয়া হয়, যেটা তোমার চয়েস হবে তুমি সেটাই করবে। ওকে? তো এখানটায় প্রত্যেকটা মানুষ স্বাধীন, সে স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, সে স্বাধীনতার সাথে চলবে। কখনোই কেউ অন্যের কথায় পরিচালিত হবে না, বা অন্যের কথায় শোনা উচিত না। বলে না, নিজের বুদ্ধিতে ফকির হব তো পরের বুদ্ধিতে রাজা হব না, এই কাজটা। এবার আমার কোথাও না কোথাও এই জিনিসটাকে খারাপ লেগেছে, কারণ প্রথমত বলছি আমার প্রথম দিকে কোনো আপত্তি করারই কারণ ছিল না। না, আমার কাছে কথা, ওর লাইফে কেউ না কেউ আসবে, এটা আমরা সবাই জানি, আর আসাটাই স্বাভাবিক। এটা আশাকে ওর বন্ধু করা, ওর বন্ধু রাখা, ও কারোর সঙ্গে চ্যাট করা, কারোর সঙ্গে কথা বলা, এটা কখনোই আমি তো খারাপ চোখে দেখিনি, কোনো দিনই দেখিনি। আমি তো বরং আরও উৎসাহ দেবো যে না না, কথা বলো, কেন কথা বলবে না? যদি তোমার মন ভালো থাকে, তোমার মনে একটা গুড ফিলিংস আসে, বা গুড মানে ইয়ে আসে, মানে হাসি খুশি আনন্দে যদি থাকতে পারো, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে হাসি খুশিতে বাঁচার অধিকার আছে। তো ওর বউ একটা ছেড়ে আরেকটার সাথে একদম ডিং ডং টিং টং করে সংসার করছে, আর ও কি খুশি মনে বাঁচতে পারবে না? বাঁচার অধিকার আছে। সেখানটায় আমি কিন্তু যখন এই সোনু নিগমের যে মানে বিষয়গুলো
সোশ্যাল প্ল্যাটফর্মে চলে এলো, সেই সময় সরি সরি গনু সোনু সোনা, সোনু সোনার যে বিষয়গুলো, তখন কিন্তু আমি ওকে বললাম সাবধান। দেখো অ্যাকচুয়ালি কি, চুন খেয়ে গাল পুড়লে না টক দইকেও চুন মনে হয়। চুন দিয়ে যদি তোমার চুন খেয়ে, পানের চুন বেশি দিয়ে যদি তুমি গালটা পুড়িয়ে ফেলো, তখন মনে হবে টক দইটা বোধহয় চুনের মতন। তো এরকম তোমার এত বড় একটা ঝড় গেছে, সবে সবে যাচ্ছে, তারপরে কি তুমি একটা পজিটিভ দিক প্রত্যেকটা মানুষের কাছে, তুমি একটা দৃষ্টান্ত তৈরি করছো সিঙ্গেল পাপা হিসেবে, এবং প্রত্যেকটা মানুষ তোমার পাশে মানে মন প্রাণ দিয়ে লড়াই করছে। জাস্টিস ফর জাস্টিস ফর কিষাণু কম হয়নি, আমরা কম করিনি, কম লড়াই করিনি, চিৎকার করেছি, চিৎকার করে লড়াই করেছি, কন্টিনিউ করেছি জাস্টিস ফর জাস্টিস চাই, জাস্টিস চাই, জাস্টিস চাই, হ্যাশট্যাগ জাস্টিস, হ্যাশট্যাগ জাস্টিস, কীভাবে করতে হবে সেগুলো অবধি আমরা ভিডিও করে করে বলেছি। প্রত্যেকটা মানুষ কমেন্ট বক্স কমেন্ট বক্স কমেন্ট বক্স কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে। তো সেই জায়গাটায় তুমি ছোটোখাটো ভুল করতে পারো না। আর এই শোনো, ভালো কিছু পেতে গেলে, বড় জায়গায় যেতে গেলে অনেক কিছু আছে ত্যাগ করতে হয়। যেমন একটা নিজের একটা অস্তিত্ব, নিজের একটা পরিচয় রাখতে গেলে লোভ ত্যাগ করতে হয়েছে, চ্যানেল বন্ধ রাখতে হয়েছে, কথা কম বলতে হয়েছে, নিজেকে ধৈর্য সহকারে চলতে হয়েছে, মুখ ফাটের মতো যেখানে সেখানে যেটা বললে হবে না এরকমভাবে নিজেকে গুটিয়ে রাখতে হয়েছে। কিছুর জন্য কিছু তো ত্যাগ করতেই হবে, তাই না? তেমনি ওর যে একটা পরিচয় বা ওকে যেভাবে মানুষ ভালোবাসছে, তো সেই জায়গায় ওকে একটা জায়গা তৈরি করতে গেলে একটুখানি নিজেকে কন্ট্রোল রাখতেই হবে। তো সেই বিষয়টাই আমি বলেছিলাম যে এখন এইরকম মানুষ তোমার লাইফে, এখন এরকম মানুষ তোমার লাইফে একদমই, একদম কোনো মতেই আমি তো এর মধ্যে না, একদমই না। তো সেইখানটায় আর খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে যে আমি এইসবের মধ্যেই নেই, এইসবের মধ্যেই ছিলাম না। না, আমি ছিলাম না। আমাকে ও এমনি একটু ভয় পায়, সব কথা মন খুলে বলেও না, কারণ জানে ওর হয়তো অনেক জিনিস আমি মেনে নেব না, অনেক জিনিসকে আমি সম্মতি দেব না। সেই জায়গায় ও ভাবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হয়তো আমি বাইরে সেটা আমি প্রচার বলে দেব, বাইরে এনে আমি রাগ হলে আমি সেটা নিয়ে ভিডিও করে ফেলবো, এটাও হয়তো ওর মাথায় কাজ করতো। সেই কারণে ও আমাকে অনেক কিছু থেকেই চেপে যেত। তবে খুব ভালো লাগলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সম্বন্ধে কিছু বলেনি, আরও সম্বন্ধে কিছু বলল, যে যখন চ্যানেল চলে গেছিলো দুঃখ প্রকাশ করেছিল। তবে একটা জিনিসই ঠিকই, আজকে আরশের যখন স্ট্রাইক করেছিল তখন কিন্তু ও মানে বাংলাদেশেরই কিছু বোনরা ওকে বারবার ফোন করে করে প্রেশারাইজড করে তখন কিন্তু টেপির চ্যানেলেও স্ট্রাইক দেওয়া করিয়েছিল। এটা ওর কতটা, আমি বললাম না, ওর অনেক কিছু আছে ওর ইচ্ছার বিরুদ্ধেই হয়, একদমই হয়তো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু ওই যে আছে না নাচনি কুদুনিগুলো, যেগুলো এখন মরকটের ওই ডিম ধরে ঝুলে থাকে, ওইগুলো না, আমাদের আরশ ভাই এত লড়ছে, তা তোমার জন্য এত লড়ছে, এত ইয়ে করছে, তারপরে সেই কারণে প্রত্যেকটা ফুটেজ তুলে তুলে প্রমাণ সহকারে মানুষকে দেখাচ্ছে, তারপরে ওর চ্যানেলে স্ট্রাইক করেছে। ভাই আপনাকে দিতেই হবে, এই স্ট্রাইকটা দিতেই হবে, স্ট্রাইকটা দিতেই হবে বলে ওকে কিন্তু টেপির চ্যানেলে স্ট্রাইক মারা করিয়েছিল। আর তারপরে তো টেপি খেপে গিয়ে তারা, তো সেটা কিন্তু করেছে। ভালোবাসার দিক থেকে যে আরশকে এরা ভালোবাসা দেয়নি একদমই বলবো না, কারণ সবাই ভালোবাসা দিয়েছে, এবং আরশ যেসব ভিডিওগুলো দিত সেই কারণে কিন্তু এদেরকেও কথা শুনতে হয়েছে অনেক মানুষের কাছে। এটাও কিন্তু সত্যি কথা যে বহু মানুষ বারবার বলেছে আরশকে নাকি প্রমাণ তুলে দেয়, আরশের কাছে সমস্ত ফুটেজ দেয়, কিচ্ছু দেয়নি। আরশের সাথে খুব ভালোভাবে যোগাযোগ আরেকজনের, মানে তোমার হচ্ছে সন্দীপেরই লিগাল অ্যাডভাইজারের যোগাযোগ ছিল, সেখান থেকে কিছু কিছু খবরাখবর পুশ করে দিত আরশকে। এরা কিন্তু বলে না, এরা কোনো কথায় কোনো দিনই বাইরে বলাটা ইয়ে করে না। যেমন এখন সন্দীপের দেখো লিগাল অ্যাডভাইজার যদি রাখে, আর তাকে তো তার ওদের ডকুমেন্টস, ওদের সমস্ত গোপন তথ্য তো ওর হাতে দিতেই হবে। যখনই ওর হাতে দেয় তখনই সে কী করে, আরও 5 জনকে পাবলিক করে দেয়। এই ভারী মুশকিল। এরা কিন্তু করে না, করে ওই সব যারা ওকে সাপোর্ট দিতে আসে তারাই কিন্তু এইসব খবরাখবরগুলো বাইপাস করে দেয়। আর সেখানটা দোষ কন্টিনিউ সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে বলেছে, হ্যাঁ তুমি পারছো না, তোমার বউয়ের তথ্য অন্য কাউকে তুলে দিচ্ছ, অন্যখান থেকে বেরোচ্ছে, অন্য জায়গায় বেচছো, বউ বেচে খাও, বউ বেচে খাও, এগুলো করেছে, যেগুলোর দোষ কিন্তু এর ছিল না, একদমই ছিল না। তো সেখানটায় তবুও দেখেছো গালাগালিও শুনেছে, মানুষের কথাও শুনেছে, আরশকে সাপোর্ট। কিন্তু হ্যাঁ, যখন বারবার অনেক তথ্য ওর কাছে চলে গেছে,
আরসের কাছে চলে গেছে। আরসের কাছে তথ্যগুলো গেল কী করে? ওরই অনেক মানুষ আছে যারা ওর শুভাকাঙ্ক্ষী বা ওর সঙ্গে গল্প সল্প করেছে, মনের ভালোবাসা আদান প্রদান করেছে। তারপরে ওর তো প্রচুর প্রচুর মানুষের সাথে কথা হয়। হ্যাঁ, ও সবার মানে কম বেশি মোটামুটি সকলের সঙ্গেই ভালোবেসে ভালোবেসে কথা বলে। এবার তার ভেতর থেকে কে না কে টুকুস টাকুস করে এদিকের কথা ওই দিকের কথা সেদিক বলে দিচ্ছে, ব্যাস ফেসে যাচ্ছে। এবার ওটা তো রাগ করছে, এটা আমার ছেলে। বাবার শরীর খারাপ মানে ছেলে মেয়ে মা ম্যা 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 করবে, এটাই স্বাভাবিক। আর এটার জন্য প্লিজ ক্ষমা করে দিও তোমরা আমাকে, প্লিজ। তাই এটা যাই যেটা বলছিলাম, তো সেখানটাই আরসের জন্যে ওরাই, হ্যাঁ, এই খবরগুলো যখন টুকটাক টুকটাক যাচ্ছে আর আরস যখন জিজ্ঞেস করছে বা আরস যখন কিছু বলছে তখন হয়তো ওরা কথাগুলো চেপে যাচ্ছে, কিন্তু এদিক ওদিক থেকে যখন খবর যাচ্ছে, দেখো তোমার জন্য যখন আমি লড়তে নামবো ময়দানে, তখন কিন্তু তোমাকে আমাকে সত্যি কথা বলতেই হবে। সত্যি বলছি বলে না, উকিলের কাছে আর ডাক্তারের কাছে কখনো তুমি কিন্তু মিথ্যা কথা বলতে পারবে না। যদি তুমি মিথ্যে বলো তুমি তোমার রোগ চেপে রাখছো, আর উকিলের কাছে যদি তুমি মিথ্যে বলো তার মানে তুমি তোমার কেস হারার জন্যে রেডি থাকছো। ঠিক এরকমই ব্যাপারটা। যখন আরস বা যে কোনো ক্রিয়েটার যখন তোমার জন্য লড়বে তখন কিন্তু সঠিক তথ্যটা নিয়েই লড়বে, কারণ টেপির বিরুদ্ধে কিন্তু এই সেম লড়াই লড়ে যাচ্ছে। হঠাৎ করে সেম কাজ যদি ওর কাছের মানুষকে করতে দেখে যার জন্য এতদিন লড়েছে, সেম ক্যাটাগরি সেম কাজ সেম কিছু করে থাকে, তখন তো প্রোটেস্ট করবেই। এখানটা হয়ে গেছে ওদের বিবাদের কারণ। তো সেখান থেকে মনোমালিন্য বা সেখান থেকে এটা এই যে এইটাই সেম। আমি যে কোনো বিষয়ে এখন দেখো প্রেম ভালোবাসা হয়ে যায়, মনে কন্ট্রোল থাকে না, যেহেতু ও প্রচুর খাটিয়ে এও প্রচুর খাটিয়ে, বললো তো আমি প্রচুর স্ট্রাগল করেছি, ও প্রচুর স্ট্রাগল করেছে। হ্যাঁ, স্ট্রাগল এটাই, এই যে টেপি কি স্ট্রাগল করছে না, টেপিও কিন্তু একটা টাইমে বসে বলবে আমিও প্রচুর স্ট্রাগল করেছি। আমার প্রথম হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়নি, ডিভোর্স না করে আমি আবার একটা বিয়ে করেছি, সেই বিয়ে জনসমক্ষে চলে এসেছে, তারপর ইউটিউববাসীরা আমাকে যেভাবে ছেঁকে ধরেছে, যেভাবে লাথি ঝাঁটা জুতো, আমার ফটোগুলো যেভাবে চারিদিকে ছড়িয়েছে, আমি প্রচুর স্ট্রাগল করেছি প্রচুর। সেইখান থেকে নির্লজ্জের মতো লজ্জার মাতাকে বাপ মামার বাড়ি গিয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি, আমার মা বাবা দাদা বৌদি মামার বাড়ির লোক কাউকে আমি গালাগালি খাওয়াতে ছাড়িনি। আমি প্রচুর স্ট্রাগল করেছি, এরকম স্ট্রাগল আমাদের উড়োছায়ও করেছে, প্রচুর স্ট্রাগল। শোনো, সংসার ছেড়ে স্বামী ছেড়ে একটা বাচ্চার জন্ম দেওয়ার পর সে বাচ্চাকেও ছেড়ে যখন কোনো মহিলা বেরোয় না, তার পেছনে বড় মাপের একটা ইতিহাস থাকে, সেটা কম স্ট্রাগল নয়। সেই স্ট্রাগল করার পর সে বর ছেড়ে বাইরে বেরিয়ে তখন তো সে বাঁধন ছাড়া একটা মুক্ত বিহঙ্গে উড়ে বেড়ানো হচ্ছে অসভ্যই তোর। সেই সব টাইমে আমি সবার কাছে আবার বলছি সবাই গায়ে মেখো না, এরকম সংখ্যা কম, নোংরামি করার লোকের সংখ্যা কম, ভদ্র বেশিরভাগ মানুষরাই কিন্তু এরকম কোনো সিচুয়েশান থাকলে হাজব্যান্ড বা ফ্যামিলির সঙ্গে কোনো রকমের বচসা বা কোনো ঝামেলা হলে তারা তার বাপের বাড়ির ওপর ডিপেন্ডেন্ট হয়। এরকম পরিচিত আমার অনেকেই আছে, এরকম হয়েছে। কিন্তু এরা মুক্ত বিহঙ্গে উড়ে বেড়ায়, কি করে কোন ডালে বসবো, মানে একটা স্বামী সন্তান আর সংসার শ্বশুরবাড়ি এগুলো হচ্ছে একটা বড় জেলখানা, বড় মাপের। তুমি হেঁটে চলে বেড়াতে পারছো কিন্তু তুমি উড়ে যেতে পারবা না। মাথার ওপর দিয়ে একটা না দেখা খাঁচা, মানে না দেখা একটা তার, না দেখা একটা বেড়ার জালে তুমি জড়িয়ে আছো। তুমি দেখতে কেউ কিন্তু ওই জালটা দেখতে পারবে না, কিন্তু ওটার ভেতরে জড়িয়ে আছে। সেই জাল কেটে যখন কোনো মহিলা বেরোতে পারে, এবার কি বলো তো, যে বলে না বাঁধা গরু ছাড়া পেলে কি হয়, কোন ডালে বসবো, কোন দানা খাবো, কোন ফুলটা টোকরাবো, কোন মানে চয়েস করতে পারে না, এত মানুষ পেয়ে যায় সেই সময়। আর এই রকম বাঁধা গরু ছাড়া পাওয়ার অপেক্ষায় কিছু মানুষ করে ওত পেতে থাকে। সেইখানটায় প্রচুর প্রচুর মানুষ কী করে, গেটের সামনে গামলার মধ্যে ঘাস, গরু যেগুলো খায় কোল মোল সবজির খোসা মশা বালতি বালতি দিয়ে রাখছে। গরুটাকে যদি কেউ একবার ধরে বাড়িতে ঢুকিয়ে বেঁধে ফেলতে পারে তাহলে তো গরু বাছুরও পাবো, আবার বাছুর দেওয়ার পর দুধও পাবো। গরুর দুধ কতটা হেলদি, সেরকম মানে সেরকম ঠিক স্ট্রাগল, এরকমই স্ট্রাগল আমাদের উড়োছায়াও করেছে, যেরকম স্ট্রাগল আমাদের টেপিও করেছে। হ্যাঁ, ওর স্ট্রাগলটা হয়তো আলাদা, কারণ মা বাবা, আমার তো মনে হয় না সেই স্ট্রাগল ওকেও করতে হয়েছে, কারণ মা বাবা যার মাথার ওপর থাকে, আজকে বলছি স্ট্রাগল কাকে বলে বুঝে যেত যদি সত্যি এই বুড়ো বুড়িটার পাশে না থাকতো।
এই ছেলের নিয়ে লড়াই, এই ছেলে, আমার ছেলে, আমি সিঙ্গেল পাপা, তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলির জন্যে বাঁচবো, সব ঘুচে যেত যদি এই বুড়ো বুড়িটা না থাকতো। স্ট্রাগল কাকে বলে না, তখন একদম পাছা দিয়ে লাল সুতো বেরিয়ে বুঝতে পারতে একটা ছেলেকে একা বাবা হয়ে যদি মানুষ করতে হতো। এটাকে স্ট্রাগল বলে না। যাদের মাথার ওপর মা বাবা থাকে তারা কোনোদিন স্ট্রাগল সেই পরিমাণে করে না। মা বাবার থেকে দূরে গিয়ে, হ্যাঁ ও স্ট্রাগল এটা করেছিল, আমার মনে হয়, মনে পড়লো, ফট করে মনে পড়লো যে ওর ফ্যামিলি রেখে যখন ওর দিদির কাছে চলে গেছিলো কাজের জন্য, কোনো কাপড়ের বিজনেস করবে বলে, দোকানে রাখবে বলে, তারপরে সেখান থেকে বেশি দিন রাখতে পারেনি, এমন পরিস্থিতি, মানে ভাইকে নিয়ে যাওয়ার পর থেকে ওদের অভাব শুরু হয়ে যায়। প্রথমে 1 মাস ভালো টাকা দিতে পেরেছে, তারপর থেকে ওদের অভাব অনটন, মানে এমন ব্যবসাই চলে না। ভাইকে মানে ট্যাক্সি চালাতে দেবে না, কি করবে না, কোথায় রাখবে। তারপর সেই ভাইকে পাঠিয়ে দিল বা মানে নিজের শাশুড়িকে দেখাশোনা করার জন্যে, আয়ার কাজের জন্য। ও দিদি বা কী করেছে, মাকে রাঁধুনি হিসেবে রাখবে বলে এই পরিকল্পনাও করেছে যে আমার শাশুড়ি একা থাকে, তুমি আমার শাশুড়ির কাছে রান্না বান্না করে দেবা। এগুলো ভিডিওতেই আছে, এই নয় যে ওরা আমার সঙ্গে পার্সোনাল আলোচনা করেছে। ওরা কোনোদিনই আমার সঙ্গে পার্সোনালভাবে সেইভাবে মন খুলে কোনো আলোচনা করেনি, আর আমিও করার সুযোগ পাইনি। কারণ আমি যখনই গেছি না, পেছনে এক গাদা কাজ নিয়ে ধাইতে গেছি, হয়তো 10-15 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা বসেছি, তার ভেতরেও কিন্তু এই ভিডিও সংক্রান্তই আলোচনা করেছি যে কি করলে চ্যানেলটাকে আরও গ্রো করা যাবে, কি করলে কিষাণুর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, কিষাণুকে কীভাবে পড়াতে হবে। বেশিরভাগ কথা আমি কাকু কাকিমার সাথেই বলতাম, কারণ কিষাণুকে এই খাবারগুলো খাওয়াবে, এই প্রোটিন জাতীয় খাবার। কাকুকে বলতাম কিষাণুকে এইভাবে পড়াবে, এই যে কাকু যে কী সুন্দর লোহা দিয়ে অ আ ক খ যেগুলো বানিয়েছিল ABCD, এগুলো কাকু এইগুলো দিয়ে ইয়ে করবে। তারপরে হচ্ছে দেয়ালে বোর্ডের মতো একটা ভিউয়ার্স পাঠিয়েছিল বোর্ড টাইপের, ওটা দেয়ালে সেট করে ওখানে পেন্সিল দিয়ে লেখাবে, তুমি প্রশ্ন করবে বা ওকে মাঝে মাঝে বলবে বোর্ডে গিয়ে লিখে আসো। এটা এরকম পড়াশোনা, যেগুলো আমার অভিজ্ঞতা, আমি যেরকম ধরনের মানুষ আমি সেইগুলোই আদান প্রদান করতাম। আমি যেরকম রান্নাঘরটা এইভাবে পরিষ্কার রাখলে, এইভাবে মানুষের সামনে তুলে ধরলে এটা ভালো লাগবে, ওটা এইরকম। আমি যখনই ওদের বাড়ি গেছি আমি শান্তি করে বসতে পারিনি, কারণ আমি যেন হুড়কোর মতো দৌড়াতাম, সংসার সামলে বেরোচ্ছি, আবার আমাকে একটা টাইমের মধ্যেই বাড়ি ঢুকতে হবে সুব্রত মজুমদার ঢোকার আগে, নাহলে তো আবার ইনার মুখ ভার হয়ে যাবে। তো এরকম, তো এই নয় যে আমরা ঠ্যাং ছড়িয়ে যত কুটিল জটিল গল্পগুলো করেছি, না করিনি, একদমই করা হয়নি আমাদের। তাই সেখান থেকে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু ওদের ভিডিওই পাবলিক করা আছে, যেটা দেখবে একটা বড় লাইভ করেছিল 1-1.5 ঘন্টার ওপরে লাইভ, সেটা প্রায় মিলিয়নের ওপরে ভিউজ আছে। সেই লাইভটা দেখবে ওখানে বলবে। এমনকি ওর শাশুড়ি কোনো অসুস্থ হয়েছিল, দিদির শাশুড়ির কোনো অসুস্থ হয়েছিল, সেখানটায় ব্লাড অবধি দেবে বলেও ও রেডি হয়ে গেছিলো, যেখানটায় এই ফ্যামিলির লোকরা ব্লাডটা দিতে দেয়নি, যে না বাবু এখন তুই এরকম করিস না, কারণ কোভিডের টাইম চলছে। অনেক করেছে, ওগুলোকে আমার মনে হয় স্ট্রাগল করেছে সংসারটাকে বাঁচানোর জন্যে, সংসারটাকে ঠিক করে রাখার জন্য। আর একটু যদি বাইরে গিয়ে কোনো ভালো কাজ পায়, সেই সময় তো কোভিডের সময় তো সমস্ত কাজ বন্ধ হয়ে গেছিলো। তো সেই সময় আমার মনে হয়, আমি এটা সঠিক নাও হতে পারি, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। তো সেইখান থেকে ওর দিদিও ওদেরকে চুষেই নিয়েছে। সে দিদি সম্বন্ধে বলার মতো আর কিছু নেই। ওর ফ্যামিলির লোকের যে কতটা ওদের প্রতি ভালোবাসা, বা কতটা ওদের প্রতি টান, বা কতটা ওরা যে ওদের জন্যে, মানে ওরা এদের জন্যে করে, সেটা বর্তমান তোমরা সবাই মোটামুটি কম বেশি দেখতে পারো। এরা কিন্তু খারাপ না, এরা মিশতে সবার সাথেই চায়। এই যে যেমন আমার সাথে কি সবার ঝগড়া লাগে? সবাই বলে কি বাবা তোমার সাথে সবার ঝগড়া, সবার সাথে কিন্তু আমার ঝগড়া লাগে না। কোথাও না কোথাও আমার নীতির সাথে তাদের নীতি মেলে না বলে তখন চলে আসি, সরে যাই, ওখান থেকে সরে যাই। আমি কিন্তু ঝগড়া কারোর সাথে করি না, আর আমি কারোর পেছনে লাগি না, আমি কারোর সাথে অশান্তি করে জায়গাটাকে নোংরা করতে চাই না, এটা তোমরা খুব ভালো করে বোঝো। নিজেকে সরিয়ে ফেলি, তোমরা বাবা কারোর সাথে বনে না। তাই ব্যাপারটা এরকমই হয়ে গেছে। ওরা হয়তো মানে যে রীতিনীতি নিয়ে চলতে চায় সেটা ওদের সাথে মিল হয় না, তো যাই হোক, বাদবাকি কী বলেছে না বলেছে আমি ঠিক মন দিয়ে শুনিনি। আমি এইটুকু অবধি শুনেছি, যেহেতু ওখানটা আমাকে পুশ করা হয়েছিল, সেই অবধি আমি শুনেছি। শোনার পর আমার মনে দুঃখ হলো, আমার খারাপ লাগলো যে ওকেও ছাড়লো না। কিন্তু আমি ওর দোষ দিচ্ছি না, ও কিন্তু হয়তো করতে চায়নি, ওকে দিয়ে করানো হয়েছে। আর এরকম ওকে দিয়ে আনতাবড়ি অনেক কথা বলানো হবে। তোমরা রেডি থাকো, তোমরা শুনতে পারবা, কারণ সীমাকে যে কোনো প্রকারে মারতে হবে। সীমা মরবে না,
ভগবান না মারলে আমি মরবো না, আমাকে যে যতই মারার চেষ্টা করুক। সীমার পেছনে যে কেন লাগা আমি বুঝে পাই না। সীমা তোমাদের ভালোই চেয়েছিল, সবসময় তোমাদের সঙ্গে ভালো আলোচনা করতো। আজ পর্যন্ত কোনো দিন উনি বের করতে পারবে না যে সীমা এর নামে এটা 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 বলেছে, না। উনি আমাকে বললেও আমি বলেছি না না তোরা কিন্তু নিরীহ, তুমি মানুষ চেনো না, তুমি, আমি বারবার বলছি না না ও ছেলে মানুষ, বাদ দাও না, বাদ দাও, ওর ছেলে মানুষ, ও ওগুলো ইয়ে করতে পারে না, ছেলে মানুষ, বাদ দাও না, থাক কথা এগুলো। ও না 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 দিদি তুমি যেটা নিয়েছো সেটা করো। আমাকে পারেনি কিন্তু তোমার এগেনস্টে করতে, তোমায় পেরেছে আমার এগেনস্টে করতে। এটাই, এই যে এটাই হচ্ছে আমার পাওয়া, এটাই আমার প্রাপ্য, এই নিয়ে আমার কষ্ট নেই। নো 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 নো, আমি একটুও কষ্ট পাচ্ছি না, একটুও দুঃখ পাচ্ছি না, একটুও রাগও নেই আমার। তবে আমি এটা লাস্ট লাইনগুলো তোমাদের কিছু উপদেশ দিচ্ছি। আমি বলেছিলাম তোমাদের যদি কোনো দিন বেগতিক দেখি যে তোমার কোনো কাজ না করে ভুল পথে তোমায় নিয়ে যাচ্ছে, আমি আমার চ্যানেলের দ্বারা আওয়াজ তুলবই, তুমি নিশ্চিন্তে থাকো। বলেছিলাম তো, যদি আমার ভিডিওটা দেখো তাহলে তুমি যদি কোনো সময় আমার ভিডিওটা দেখো তুমি এটা বুঝবে যে তোমাকে আর কাকুকে বলেছিলাম আমার চ্যানেলের দ্বারা আমি আওয়াজ তুলবো যদি তোমার ওপর কোনো অন্যায় হয়ে থাকে। সে কাজটা কিন্তু আমি আজও করব। যদি যখনই দেখবো তোমার প্রতি কোনো অন্যায় হচ্ছে আমি আওয়াজ তুলবই, আমি একাই তুলবো কিন্তু আওয়াজ তুলবো। তবে কিছু মানুষের সত্যি তোমরা তোমাদের অস্তিত্ব নিজের হাতে নষ্ট করছো, করছো না, করে ফেলেছো অলরেডি, অনেকটা নষ্ট করে ফেলেছো। এখন একটা মানুষরা তোমাদের হয়ে ভালো কথা বলে না। হ্যাঁ, যারা আমাকে নিতে পারে না, আমাকে সহ্য করতে পারে না, আমার প্রেজেন্টনেসটা তাদের গায়ে কাটার মতো বেঁধে, সেরকমই কিছু ছুটছাট কুত্তা পাবে। হ্যাঁ, তারাই তোমার কমেন্ট বক্স গিয়ে আলো করবে, তারাই তোমার মনটা ভরাবে। মানে এটা আমি আবার আমার ছোট ভাইয়ের ব্যাপারে বলছি না, এটা আমার বড় মাপের সেই দিদির কথা বলছি, যে একদম অনেক অনেক বড় পাওয়ার নিয়ে একবার বাহিনী গঠন করে ফেলেছে, সেই তাকে বলছি। অনেককে পাবে কিন্তু সীমার মতন আমাকে আর পাবে না। তুমি আমায় অবহেলা করেছো তুমি আমায় নিয়ে খেলা করেছো। আহা আহা, তুমি আমায় নিয়ে খেলা করেছো। এই আমাকে নিয়ে গেম প্ল্যানিং, আমার পেছনে আমার পিঠে চাকু মানে মারার জন্যে, চাকুতে যে ধার দিয়ে রেখেছিলে, দেখো আমি, তুমি যখন ধার দিচ্ছিলে না চাকুটাকে, তখন আমি সেই চাকু ধার দেওয়ার আওয়াজগুলি কান দিয়ে শুনতে পাচ্ছিলাম, যে এইভাবে কে জব দেব, এইভাবে কে বলি দেব, এইভাবে এর প্রত্যেকটা পর্যা খুলবো। তুমি যেই শান দিচ্ছিলে তোমার চাকুটাকে, যেটা আমাকে আমাকে ঘুকবা বা মারবা বলে, সেটা যখন শান দিচ্ছিলে না, সে আওয়াজটা আমার কানে করকর 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 করে বাজছিল। আর আমি জানি তুমি আমার জন্য গর্ত খুঁড়ছো, এবং প্রথম তো তুমি আউটবাস্ট হয়ে ভুল মানুষের কাছে চলে গেছিলে আমার জন্যে গর্ত খোঁড়ার জন্যে। মানে আমার জন্যে গর্ত তোমরাও খোঁড়ো তাদেরকে। ওই যে বললাম না, তোমার কথাগুলো হচ্ছে কি, তুমি টোপ ফেলে দাও, যদি কেউ গিলে নেয় তাহলে তোমার সে ফ্রেন্ড হয়ে গেল, আর যারা গিলবে না তাদেরকে তুমি বলো আমি টোপ ফেলেছিলাম। তো এরকম টোপ তুমি আরও আগে ফেলে দিয়েছিল। তারা এতটাই মানে কঠোরপন্থা, সীমাদির তারা এমনই কঠোরপন্থা, তারা তখনই তোমার আসল চেহারা বুঝে গিয়ে ফাটাচ্ছে সরে এসে, এবং আমাকে বারবার সাবধান সাবধান, ওই যে তুমি যতবার শান দিয়েছো সেসব শব্দগুলো আমার কানে করকর 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 করকর, মানে ওই যে শান দিলে চ্যাঁক 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 একটা শব্দ হয় না, সেটা আমার কানে আসছিল। তবুও আমি, তুমি আমায় নিয়ে খেলা করেছো, তুমি আমাকে ভালোবাসার সামনে দিয়ে আর পেছনে আমার পেটে খাচ্চাং 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 পূর্বা বলে রেডি হচ্ছে। সাবধান, সবাইকে বলছি সাবধান থেকো, আমি সাবধান আছি। তবে দেশদ্রোহী তো তোমায় আমাকে প্রমাণ করাতেই হবে যে আমি দেশদ্রোহী আর আমি সিন্ডিকেট করেছি, প্রমাণ করতেই হবে। প্রাণ দিয়ে দেবো, আমি আমার প্রাণ দিয়ে দেবো, তবুও আমি এই কলঙ্ক নিয়ে মরব না। আমাকে সিন্ডিকেট আর দেশদ্রোহী এই দুটোর প্রমাণ দিতে হবে। ওই ভেউ 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 ডাক আমি শুনবো না, একেবারে জায়গায় বসে আমাকে দিতে হবে। চলো, তবে সত্যি বলছি, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের কারণে আজকে আমি এই জায়গায়।
তোমরা প্রত্যেকটা মানুষ আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, সত্যি বলছি খুব ভালো লাগছে। তবে আমার বহিনও যে দার্জিলিংয়ে মলে ঘুরছে, বেশ ভালো লাগছে। প্যান্ট পরে, ডাব পরে, ওপরে উডি পরে, ঠান্ডায় কাঁপতে 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 বরকে নিয়ে বেরিয়েছে। তবে এটা অবশ্যই এখনও সময় আছে, এই মুহূর্তগুলো ধরে রাখ, এরমভাবে ঘোর। স্বামী স্ত্রীর ঘোরা একটা আলাদা আনন্দ সত্যিকারের। ওরা তো সব যখনই মন চাইবে তখনই হানিমুন, এটা একটা হানিমুনের মতন। হাজব্যান্ড ওয়াইফ দুজনার মিলে হাত ধরে ঘোরার একটা আলাদা আনন্দ, ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। মানে এগুলো আমি মানে বলে বোঝাতে পারবো না। আর সত্যিকারের আমারও লাইফে এরকম সময় সিচুয়েশান এসেছে, এরকম সিচুয়েশান কাটিয়েছি। খুব 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 মজা, খুব মজা, একদম মজাই মজা, মজ্জাই মজা। একদিন বাথরুমে মজ্জাই মজা, না 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 মজ্জাই মজা। বহিন বাথরুমে একদিন মজা নিস, মজ্জাই মজা, না না না। হ্যাঁ অবশ্যই, শীতের সিঁদুরের সাথেই সব মজা কমপ্লিট করেছি। মজ্জাই মজ্জা। তো ক্যামেরা করতে যাস না যেন। তবে ভিডিও শেষে বলি, ইয়াং জেনারেশনকে দেখতে সত্যিই সবসময় ভালো লাগে। আর এই যে সিনেমার যে মারিয়ার ভিডিওর ভেতরে বেশি তোর বরের সাথে যে জড়াজড়ির রিলস, আর এই জড়াজড়ি বর সারাদিন মাইকার মতো বইয়ের পেছনে বউ বউ ও বউ ও বউ ও বউ ও বউ ও বউ বউ গো বউ ও বউ, দারুণ লাগছে। আর এইগুলো মানুষ দেখতে পছন্দ করে, গালাগালি দিক যাই করুক তবু মানুষ পছন্দ করে, মজা আসে। মানে তারা তো তাদের ইয়াং টাইমটা মনে করে, সবাই করে। শোনো, আমার শ্বশুরকে আমার শাশুড়ির পেছনে অব্বাও 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 করেনি, করেছে। এটা কিন্তু আমার ঠাকমা শাশুড়ি দেখে রাগে জ্বলেছে এবং ইয়ে করছে, ভাড়া হয়ে গেছে বউ ভেড়া। আবার কি আমার পেছনে কি শুভ করেনি, অব্বাও অব্বাও অব্বাও। তখন আমার শাশুড়ি বলছে আমার ছেলেটা গেল গো গেল, এ বউ পাগলা হয়ে গিয়ে গই। আর ফুলা বউ পাগলা হয়ে গিয়ে গই। কারণ আমাকে বললো না 15 দিন পর আনতে যেতে বলতো, সবসময় বলে দিত 15 দিন পর আসবি, ও 7 দিনের মধ্যে চলে যেত আমাকে আনার জন্যে। আর ফোলা আর নাই গো, বউ পাগলা হয়ে গিয়ে গই। তো এটা ক্যামেরা ছিল না, বা আমরা এই প্রফেশনে ছিলাম না, বা বেশিটাই হচ্ছে আমাদের লজ্জা ছিল। কারণ আমি তো সত্যি বলছি, শুভদার দিকে ঠিক করে তাকাতাম না, কেমন যেন সত্যিকার কোনো মানে স্বামী স্ত্রী যতই হোক তবু ওর সাথে রাতে এরকম, মানে তারপরে যে আমার কী লজ্জা, আমার এই লজ্জা কাটতে বছর 2-3 লেগে যায়। আমি সুব্রত মজুমদারের সামনে কোনো দিন এরকম সামনাসামনি বসে ভাত খাইনি। ওকে ভাত দিয়ে না আমি এরকম ঘুরে যেতাম, বিশ্বাস করো, ওকে ভাত দিয়ে দিতাম, ওইখানে ভাত খাচ্ছে আর আমি ঘুরে বসে আমি এই দিকে ভাত খাচ্ছি, মানে সাইড করে, যাতে ও আমাকে দেখতে না পারে। মানে এতটাই আমার লজ্জা ছিল, মানে প্রচণ্ড লাজবতী। তো যাই হোক, এগুলো মনে পড়ে, এদেরকে দেখলে একটু পুরনো স্মৃতি চাঙ্গা হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো না লাগলো মানে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর লাইভ আসবো রাতে, দারুণ করে এনজয় করবো, দারুণ করে মজা করব অবশ্যই। শুভদা ভালো আছে। শুভদা, আমি একটু আগে যে মাম্পি ফোন করেছিল তোমরা দেখেছো, আমি উপরে গেছি, শুভদা মোবাইল ঘাটছে। শুভদাকে মুড়ি দিয়ে আম খাইয়েছি, মানে খেয়েছে, যেটা খাচ্ছিলই না সেটা বললো পিঙ্কি খুব ভালো লাগলো আমার মুড়ি দিয়ে আম খেতে। মাম্পি আম, কলা, মানে কলা তো শুভদাকে আমরা দিই না, আমরা অনেক কিছু শুভদাকে দিই না, সে ওনার শরীরের ক্ষতি করুক আর চাই না করুক তবু আমরা দিই না। তাই কলা ঠলা আমার ছেলের একটুখানি, ছেলে মেয়ে, আমি খাই, আমি ভালোবাসি। আর আমটা শুভদা ভালোবাসি, শুভদাকে আম মুড়ি, আম দিয়ে একটু ভাত, যদি ওটা দিয়েও খেতে পারে ওটা দিয়ে একটু একটু খাওয়াবো, মানে প্ল্যান করে রেখেছি। শুভদার কোনো সুগার নেই, কিন্তু শুভদার প্রেশার নর্মাল, প্রেশারটা একটু হাই সামান্য ছিল কিন্তু এখন নর্মাল, প্রেশার নর্মাল, ওনার সুগার নেই। ওনার মেন প্রবলেম হচ্ছে ওনার শ্বাসকষ্ট, এটা ঠিক হয়ে গেলে, মানে এটা তো আর ঠিক হবে না কারণ এটা ফুসফুসের প্রবলেম, তবে ফুসফুস আগের তুলনায় অনেক ভালো হয়েছে। শুধু ওনার এই অক্সিজেন লেভেলটা কমে যাবে, মানে অনেক ফুসফুসটা যেটা যত স্পিডে কাজ করার দরকার করে না, আর এই গলা বা ইয়েতে না কফে ভরে যায়, মাঝে মাঝে কফ ভরে যায়। তো এটা ওনার ছোটোবেলার রোগ, এটাকে যতটা পারা যায় ওনাকে বাঁচিয়ে গুছিয়ে রাখা। ক্লিয়ার হবে না একদমই, আর হয়ও না, একটা টাইমের পর কোনো কিছুই ক্লিয়ার হয় না। চলো সবাই ভালো থেকো। কিন্তু ও চুনা নাকি এরকম চুমু দেয়, সরি চুনা, রুনা, এই বেরিয়ে যায় পুরোনো, এই রুনা নাকি এরকম চুমু দেয় বলে নাকি বলে কাস্টমার ডাকে, আসো আসো। শোনো, এটা আমাদের একটা দোকান, বলে রাখি, ভালো হলো মনে পড়ে গেল সে চুমু দিতে গিয়ে, এটা আমাদের একটা দোকান।
আর এই দোকানে ভিউয়ার্সরা হচ্ছে আমাদের কাস্টমার, প্রত্যেকটা ভিউয়ার্স এরা হচ্ছে আমাদের ভালোবাসার কাস্টমার। তো এই ভালোবাসার কাস্টমাররা যেমন চাইবে আমি কিন্তু সেরকমই থাকবো, সেরকমই চলার চেষ্টা করব পার্সেন্টেজ হিসেবে। যদি বেশি সংখ্যক ভিউয়ার্স, ভালোবাসার ভিউয়ার্সরা যদি ভালো কিছু উপদেশ দেয়, ভালো কিছু করতে বলে, কেন আমরা শুনবো না? আর এই ভালোবাসার ভিউয়ার্সদের জন্যে অবশ্যই এই ভালোবাসার ভিউয়ার্স বা ভালোবাসার এই কাস্টমারদের জন্যে এক গালা তো বানতা হ্যায়, তাই না? সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। টাটা, বাই বাই।